লাহিড়ী ইন্ডাস্ট্রিজের মেজ ছেলে রণজিৎ লাহিড়ীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। শোনা যাচ্ছে তিনি এর আগেও বহু অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু প্রমাণের অভাবে বারবার ছাড়া পেয়ে গেছেন। এবার তিনি নিজে মুখে স্বীকার করেছেন যে তার বড়দা অর্থাৎ ইন্দ্রজিৎ লাহিড়ীর প্রথমা স্ত্রী এবং কন্যাকে খুনের চেষ্টা করেছিলেন। তার বৌদি সত্যি মারা যান, কিন্তু সৌভাগ্যক্রমে বাচ্চাটি বেঁচে যায়। এই মুহূর্তে আদালতে কেস চলছে, তবে এবার একেবারে শক্তপোক্ত প্রমাণ থাকায় রণজিৎ লাহিড়ীর চরমতম শাস্তি পাওয়া উচিত বলে মনে করছে মিডিয়া। আমরা দেখতে পাচ্ছি আদালত থেকে বেরিয়ে আসছেন রণজিৎ লাহিড়ী, সাথে সাথে এইমাত্র খবর এলো ওনার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। মিস্টার রণজিৎ লাহিড়ী, এত বড় অন্যায় করার পর কি আপনার এতটুকু অনুতাপ নেই? প্লিজ প্লিজ আপনারা এখানে এইভাবে ভিড় করবেন না, আমাদের যেতে দিন প্লিজ। আপনাদের সব প্রশ্নের উত্তর পরে দেওয়া হবে। প্লিজ প্লিজ সাইড দিন। এই চলো চলো, নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো, প্লিজ প্লিজ। আমি ভাবতে পারছি না রণ এই পরিবারের ছেলে, এত বড় অপরাধ করার পরও ওর মধ্যে কোনো অনুতাপ নেই, কোনো লজ্জা নেই। একদম যোগ্য শাস্তি পেয়েছিল। যে নিজের লোকেদের প্রাণের তোয়াক্কা করে না, সে এই রকম শাস্তি পাওয়ারই যোগ্য। প্রতিবার রণ বেঁচে যেত, কিন্তু আজকে মিতুলের জন্য ফাইনালিও ধরা পড়ল। সত্যি এতদিন বাদে আমরা সবাই একটু শান্তি পেলাম। বুঝে আমার নিজের দাদা, সেটা ভেবেই আমার কেমন রাগ হচ্ছে। তবে ওর শাস্তির ঘোষণা শুনে আমি একটু শান্তি পাচ্ছি। আর কত পাপ করবি তুই? আর কত পাপ করবি? আজ তোকে শাস্তি পেতেই হবে। মিতুল, মিতুল, বলছি বলছি আমি সব স্বীকার করছি, সব বলছি। আমি মেরেছি ওদের। একটু সুযোগ বুঝে আমি ওদের গাড়ির ব্রেকের তারটা কেটে দিই, গাড়িটা অ্যাক্সিডেন্ট করে গঙ্গায় পড়ে যায়। রণজিৎ লাহিড়ী হারতে শেখেনি মিতুল, তুমি আমাকে এই খেলায় হারিয়েছ। অনেক বড় দাম তোমাকে দিতে হবে, অনেক বড় দাম দিতে হবে তোমাকে মিতুল। কিন্তু এই খেলায় শেষ পর্যন্ত রণজিৎ লাহিড়ী জিতবে। রণজিৎ লাহিড়ী, দ্য গ্রেট ভিলেন। এই যে আপনার সঙ্গে একজন দেখা করতে এসছে। আমার সঙ্গে কে দেখা করতে এলো? মিতুল? মিতুল এসেছে আমার সঙ্গে দেখা করতে? চমকে গেলে মিতুল? চমকেও না, চমকানোর তো এটা সবে শুরু। তবে মিতুল, আমি কিন্তু তোমাকে কনগ্রাচুলেট করতে চাই। খেলার প্রথম রাউন্ডটা তুমি জিতে গেলে, কিন্তু কি? কিন্তু খেলার শেষ রাউন্ডটায় তুমি রণজিৎ লাহিড়ীকে কিস্তি মার দিতে পারবে না। খেলাটা রণজিৎ লাহিড়ী জিতবে। আমি ছোট থেকে অনেক লড়াই করে বড় হয়েছি, জানো রণদাদা। তুমি যেটাকে খেলা বলছো, সেটা আমার কাছে বেঁচে থাকার লড়াই। অনেক শক্ত প্রতিপক্ষ এসে আমার সঙ্গে লড়াই করে আমার জীবনটা তছনছ করে দিয়েছে, কিন্তু তারাও আমার কিছু করতে পারেনি। তুমিও কিছু পারবে না। রণজিৎ লাহিড়ীকে চ্যালেঞ্জ করছো মিতুল?
তুমি কিন্তু রণজিৎ লাহিড়ীকে এখনো চেনোনি। কে বললো চিনে উঠতে পারিনি? তোমার ভাইপো কিন্তু এবার সারাক্ষণ আমার পর গোয়েন্দাগিরি করা শুরু করেছে। হ্যাঁ গোয়েন্দাগিরি? হ্যাঁ, তা নয় তো কি, একটু বেরোচ্ছি কি বেরোচ্ছি না, এই বাড়ি মাথায় করে দেখছে মিতুল কোথায়, মিতুল মাথায়। মিতুল, আমি কিন্তু এই ব্যাপারে তোমার সাপোর্ট করতে পারছি না। এই যে কথায় কথায় ইন্দ্রকে না জানিয়ে চলে যাওয়াটা আমি মানছি না। ঠিক অর্কদা, তুমি একটা কাজ করো, তুমি আর ইন্দ্রবাবু দুজনে মিলে একটা গোয়েন্দাগিরির কোম্পানি করো। দুজনে খুব ভালো গোয়েন্দাগিরিটা করো, ভালো চলবেও, তাই না বিষয়নি? বাহ বাহ বাহ, খুব হাসি। হ্যাঁ, কি এমন একটা কথা বললাম আমি, খুব হাসি পাচ্ছে। তো কি করব বল, তুই যা সারাক্ষণ নিজের বউকে চোখে হারাস সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি, তাই না? তো সেই কারণে আর তোর এইসবের কোনো জবাব দিতে পারলাম না। ভালো, বেশ আর কি। মিতুল, আবার শোনো মিতুল, এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসা হচ্ছে, তুমিও যাও, তুমি এখানে দাঁড়িয়ে পড়লে কেন? তোমার বউ তো আছে, তাকেও তো সারাক্ষণ চোখে হারাও তুমি। তোমার সামনে নিজের মুখে সেটা কি করে বলি বলো? ওরে বাবা, লজ্জা লজ্জা লজ্জা, যা ঘরে আছে। এমন ভাগ্য করলে শাশুড়ি পাওয়া যায়। আই লাভ মাই শাশুড়ি। তোকে আমি এত করে ডাকলাম মিতুল মা, তাও তুই এলি না আমার কাছে। কেন এলি না, কেন এলি না? তাহলে কি তুই এখন থেকে আর আমার সঙ্গে খেলবি না মিতুল মা? খেলবি না তুই? আমি তোর, আমার আর বুড়ো ছেলের ছবি আঁকছি, তোরা তো আমায় একটুও ভালোবাসিস না, কিন্তু আমি তো তোদের অনেক ভালোবাসি রে মিতুল মা, অনেক ভালোবাসি। গুগলি, এই গুগলি। মিতুল কোথায় যাচ্ছ? বারবার ওঠানামা কেন করছো? গুগলিকে আমি নিচে নিয়ে আসতাম না? হয় একবার ওঠানামা করলে এমন কিচ্ছু হবে না। তুমি দেখলে না মেয়েটা ওখান থেকে কিভাবে চলে এলো? মনে হয় কিছুতে কষ্ট পেয়েছে ও। আমি এতবার করে ডাকলাম, সাড়াও দিল না, তাই ভাবলাম একেবারে এসছি যখন একবার মুখটা দেখে যাই, ওকে নিচে গিয়ে খাবার খাইয়ে তারপরে নিয়ে আসবো। আমার মনে হয় ও ঘুমিয়ে পড়েছে, জানো তো। এখন তুই আমাকে যতই ডাক, আমি তোর কাছে কিছুতেই যাব না মিতুল মা, আমি তোর কাছে কিছুতেই যাব না। এখানে ঠিক করো, তুমি খেলো। আর একটু বালিকে দাঁড়াও দাঁড়া, 1 মিনিট 1 মিনিট। এটা কিন্তু চিটিং হচ্ছে, এরকম করলে আমি খেলবো না। পরপর আমি গুছিয়ে মারলাম, চিটিং কোথায় গেল? কোথায় চিটিং করলাম? বউ বলছে বলে তো খেলতে পারছিস। মিতুল, এটা কিন্তু ঠিক নয়। আমার বউ খেলতে পারে না বলে তুমি এমন করবে বলো? অমনি ফট করে আমার নামটা বলে দিলে তুমি। আমাকে না রাগিয়ে তোমার রাতে ঘুম হয় না, তাই না? দাঁড়াও, তোমার হচ্ছে। এদের এইসবের চত্বর না, খেলাটাই মাটি হয়ে গেল। বলছি দাদা ভাই চল, আমি আর তুই খেলি, চল তো। আবার ফার্স্ট থেকে শুরু কর। শুভ, বল না, বল। তোর কথা বলি। বল না, নির্দ্বিধায় বলো। বলছি, হ্যাঁ তুই বিয়ে কর। মুখে হাসিটা দেখো একবার, মানে মন মন তো এখন বিয়ে ফুটছে। তুমি লাফাচ্ছ কেন? এরকম করলে কিন্তু আমি ঘরে দিয়ে আসবো। মিতুল, বারবার তোমাকে বলেছি না সাবধানে থাকতে, সেই তুমি লাফালাফি করছো। আমি কি করব? তুমি নিজেই তো বললে শুভদাদার বিয়ের কথা, আমি লাফালেই দোষ। শুভ বিয়ে করছে কবে? আরে করছে করছে, ওর কথা করছে। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না, আর লাফালাফিও করবো না। এই যে আমি বসলাম আর এই যে মুখে আঙুল দিলাম, মিতুল আর কোনো কথা বলবে না। সত্যি ইন্দ্র, তোর এই মাস্টারগিরি আর গেল। অনামিকা, তুমি এখানে কি করছো? হ্যাঁ, আসলে আজই আমার শাস্তির মুকুব হয়েছে। তাতে আমরা কি করবো? এত রাতে এখানে তুমি কি করছো? যাও, চলে যাও বলছি। এইভাবে আমার কথাটা না শুনে আমাকে তাড়িয়ে দিও না প্লিজ, একবার আমার কথাটা শোনো। তোমার কোনো কথা আমরা শুনবো না, এখান থেকে বেরিয়ে যাও। মিতুল, ভেতরে চলো। মিতুল, 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 তুমি অন্তত আমার কথাটা শোনো। তুমি তো জানো মিতুল, কোনো দোষ না করেও আমি ছোট থেকে কত অবহেলার মধ্যে মানুষ হয়েছি।
সবই আমার কপাল। মা বাবা থাকা সত্ত্বেও তাদের আদর পাইনি, নিজের আসল মা বাবাকে সেটা পর্যন্ত জানতে পারিনি। ছোট থেকে অনাথের মতো মানুষ হয়েছে, আর এখনো আমার কপাল দেখো, জেল থেকে ছাড়া পেয়েও শান্তি নেই। মাথা গোজার ঠাইটুকু আমার কাছে নেই গো। কর্মফল অনামিকা, এটা তোমার কর্মফল। তুমি যা যা কর্ম করেছো তার জন্য তুমি থাকার জায়গা পাচ্ছ না। দেখো, আমাদের কিছু করার নেই, তুমি এখান থেকে বেরিয়ে যাও প্লিজ। তুমি এত রাতে আমাদের বাড়িতে এসছো বলে আমি তোমার সঙ্গে খুব ভদ্রভাবে কথা বলছি, তাই বলছি মিতুলের সামনে কাঁদুনি গিয়ে কোনো লাভ নেই। জাস্ট গেট আউট ফ্রম মাই হাউস, বেরিয়ে যাও। কে এলো রে ইন্দ্র? এই ঝড় বাদলের দিনে কে এলো? অনামিকা। এই সরো, ইনভার্টারটা অন করিস নি কেন রে? এতক্ষণ ধরে কি করছিলি? বাজ পড়ছে তো পিসিমণি। পড়ুক বাজ, ইনভার্টার অন কর। মা, কে এলো? তাই তো জেল থেকে ছাড়া পেয়ে আমি সবার আগে এখানে ছুটে এলাম। তোমাদের কাছে দয়া ভিক্ষে করতে। তোমাদের মধ্যে একমাত্র মিতুলই আমার উপর একটু দয়া করতে পারে। মিতুল আমাকে একটু মাথা গোজার ঠাঁই দেবে? মিতুল আমাকে এই বাড়িতে একটু থাকতে দেবে? তোমরা যা বলবে আমি তাই করব, কিন্তু তার বিনিময়ে একটু আমার মাথা গোজার ছাদটুকু দেবে প্লিজ। না, দেখো অনামিকা, এখন বাড়ির বড়রা কেউ নেই। আমি তো বলছি এসব করার কোনো দরকার নেই, তুমি এবার এসো। অনামিকা, তোমার গায়ে কিসের চামড়া বলো তো? এত কিছুর পরেও তুমি এ বাড়িতে আশ্রয় চাইতে এসেছো। আর মিতুল, তুমি ওকে ভুলেও বিশ্বাস করবে না। একেবারেই তাই। মিতুল ওকে বিশ্বাস করতে যাবে কেন? কোনো প্রশ্নই তো উঠছে না। এই অনামিকা, ইন্দ্র তোমাকে অনেকক্ষণ ধরে বলছে এখান থেকে চলে যেতে, আমিও তোমায় বললাম। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন ন্যাকামি করছো বলো তো? যাও এখান থেকে। দয়া ভিক্ষা চাইতে এসেছো? সরি, মিতুল দয়া করবে না তোমাকে, আর ও করতে চাইলেও আমরা ওকে করতে দেব। ক্লিয়ার তোমার কাছে? এদের এই এত কথা সহ্য করছি একটাই কারণে, শুধু আজকের রাতটা, তারপরেই আমার জ্বালা চুরোবে। কিন্তু যেভাবেই হোক আজকের রাতটা আমাকে এই বাড়িতে থাকতেই হবে। তুমি এখনো এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে? তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি জীবনে দেখিনি। শোনো, তোমার মতো জিনিস না ঝেঁটিয়ে বিদেয় করা উচিত। তোমার মতো বিষাক্ত পোকার জন্য ওটাই সঠিক ওষুধ। আর আমরা ভালো মানুষ বলে সেসব কিচ্ছু করছি না। তুমি কি করছো? সেটার সুযোগ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো কথা বলে যাচ্ছ। তুমি নিজেকে চেনো না? তুমি নিজে কি জিনিস তুমি নিজে জানো না, তাই না? আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলকে টার্গেট করে কথা বলা হচ্ছে। কি আমাদের কারোর চোখে কোনো দয়া দেখোনি? কেন দেখাবো তোমাকে দয়া? কেন করব? তুমি দয়া দেখানোর পাত্রী নাকি যে তোমাকে দয়া দেখাবো? এই শোনো, তুমি যদি এখান থেকে এক্ষুনি বেরিয়ে না যাও তাহলে আমার কাউকে লাগবে না। আমি একাই 100 তোমাকে এখান থেকে বের করে দেওয়ার জন্য। শোনো, আমি ভালো মানুষ বলে না কিচ্ছু বলি না, রেগে গেলে কিন্তু খুব সাংঘাতিক। তুমি যাবে কি যাবে না? যাব। তাড়িয়ে দিলে তো আর জোর করে থাকতে পারবো না। তোমরা যেরকম রণ স্যারের ভিকটিম, সেরকম আমিও ওনার ভিকটিম। হ্যাঁ, আমার টাকার দরকার ছিল। রণ স্যার আমাকে অন্তরের ছবি দেখিয়ে বলেছিল যে আমার সাথে ওর অসম্ভব মুখের মিল আছে, আর ওনার এমন একজনকেই দরকার যে ইন্দ্রজিৎ লাহিড়ীর বাড়িতে গিয়ে তার প্রথম স্ত্রী হওয়ার অভিনয় করবে। টাকার বিনিময়ে শুধু
অভিনয়টুকুই করছিলাম। আমি যদি আগে জানতাম যে তোমরা তোমরা আমার নিজেদের লোক, আমার দিদির শ্বশুর বাড়ির লোক, তাহলে আমি তোমাদের ক্ষতি কখনো করতাম না। সারাটা জীবন আমি আত্মীয়র জন্য ছটফট করেছি। শোনো না, আমি তো ওকে বেরই করে দিতে যাচ্ছিলাম, কিন্তু ওই যে শেষ কথাটা বললো না, ওটাতেই আটকে গেলাম। কোন শেষ কথাটা? ও বললো, শুনলে না? ও সারা জীবন আমার সন্তানের জন্য। কি পাগল হয়ে গেছিস নাকি? ও তোর সন্তানের মঙ্গল কামনা করবে? এটা হয় কোনোদিন? আরে এখন থাকার জায়গা নেই বলে এসব নাটক করছে, ও বদমাইশি করছে। মিতুল, ব্যাপারটা বোঝ। ও একটা কাল সাপ মিতুল, ওর কথায় দুর্বল হয়ে যাস না তুই, প্লিজ। মিতুল, একটু বোঝার চেষ্টা করো, এখনকার দিনে এত ইমোশনাল হলে চলে না। শুভ কিন্তু একদম ঠিক কথা বলেছে। আচ্ছা বেশ, ওর থাকার জায়গা নেই তো আমি হোটেল বুক করে দিচ্ছি, কিন্তু মিতুল, ওকে এই বাড়িতে কোনো মতে রাখা যাবে না। কি এত গুজগুজ ফুসফুস করছে কে জানে? যাকে যা বলুক, আমায় থাকতে দিলেই হবে। একটা মানুষ পৃথিবীতে আসতে চলেছে, আর সে যখন আমার শরীরের মধ্যে দিয়ে আসছে, তাকে নিয়ে যখন কথা উঠলো, আমি কি করে অনামিকাকে এখন বাড়ি থেকে বের করে দিই বলো তো? আচ্ছা, তোমরা আজ রাত্রিটুকু ওকে এখানে থাকতে দাও না গো। দেখ মিতুল, তুই আজ অব্দি যা যা সিদ্ধান্ত নিয়েছিস, আমরা কিন্তু সবাই তোকে সমর্থন করেছি, কিন্তু হ্যাঁ মিতুল, আমি জানি যে তুমি মনের কথা শুনে সিদ্ধান্ত নাও, কিন্তু এমন কোনো সিদ্ধান্ত নিও না যাতে তোমার কোনো ক্ষতি হয়। তুমি কোনো চিন্তা করো না কলি দিদি, আজকে ওকে এখানে থাকতে দিচ্ছি মানে এই নয় যে ওকে আমরা সন্দেহ করব না। সারাক্ষণ ওকে চোখে চোখে রাখা হবে। আর তাছাড়া একটা রাতেরই তো ব্যাপার, কাল সকাল হলে তো এমনিতেও ও চলে যাবে। যে আসছে তাকে নিয়ে যখন একবার কথা উঠেছে, আমি অনামিকাকে বাড়ি থেকে বের করে দিতে পারবো না। ব্যাস, তাহলে হয়ে গেল। ও যখন বলে দিয়েছে, তাহলে ওখান থেকে ওকে নড়ানো যাবে না। ইন্দ্র, থাক না, আর রাগ করিস না, মাত্র তো একটা রাতের ব্যাপার, ছেড়ে দে। হ্যাঁ পিসুমণি, একটা রাত, এই একটা রাতেই অনেক কিছু হয়ে যেতে পারে। কি করবো পিসুমণি? আমি তো ঘর পড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে আমার ভয় লাগে। তুই বুঝতে পারছো না পিসুমণি, ও কতটা সাংঘাতিক। একটা সন্তানকে আমি হারিয়েছিলাম, তাকে আমি 7 বছর পর ফিরে পেয়েছি। আর যে সন্তান আসছে তার সাথে আমি কোনো রিস্ক নিতে চাই না। সত্যি বলছি, আমি চাইছিলাম না মিতুল আর আমার সন্তানের ধারে কাছে কোনো বিপদ ঘুরে বেড়াক, কিন্তু না, মিতুল তো কোনো কথাই শুনছে না। মানুষটা বড্ড চিন্তা করছে, অবশ্য এটাই তো স্বাভাবিক। না না, আমাকে খুব সাবধানে থাকতে হবে। তুমি নিশ্চিন্তে থাকো, আমাদের সন্তান কোনো বিপদ ছাড়াই আমাদের কোলে আসবে। আর অনামিকার কথা তো, ওকে সব সময় আমরা চোখে চোখে রাখবো, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। বসো এবার, খেয়ে নাও। বলি দিদি, আমার সঙ্গে একটু এসো তো, ঘরে গিয়ে ওকে খাবারটা দিয়ে আসি। এখানে এসে ওকে খেতে হবে না, চলো তো। চল। এক মিনিট। কি হলো মিতুল, দাঁড়াবে কেন? 1 মিনিট করে দিদি। তুমি আমার উপর রাগ করে আছো না? 1 হাতা বেশি খিচুড়ি তোমাকে খেতেই। এসে গলি দিদি। পাগলি একটা। দেখলে পিসুমণি, নিজে ভুল করবে আবার। নে খা। ঠাকুরমশাই, মিতুল তো এখন মাটিতে বসতে পারবে না, তাই। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, তাতে কোনো অসুবিধে নেই। স্বামী মাটিতে যদি ওই আসনে বসে তাহলেই হবে।
আচ্ছা এই সরো, তুই একটা কাজ করতো, ওই মিতুলের জন্য একটা টুল নিয়ে আয়। উফ, তোদের সব কিছু কেন বলতে হয় আমি জানি না, আগে থেকে একটু এনে রাখলে তো পারিস। ঠাম্মি, আমি তো পিসিমণিদের সাথে সাজার করেই ছিলাম গো, আমি এক্ষুনি যাচ্ছি। বেশ ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আয়, যা যা। বাবা ইন্দ্র, এসো এখানে বসো দেখি। কুলি, দাদা ভাই হ্যাঁ, আসুনটা নিয়ে। विष्णु परमं पदं सदा पश्यन्ति सूर्यादिविभ चक्षुरस्ततम् ओम अपवित्र पवित्र वा सर्वभावस्थं ततोऽपि वा यत्सरि पुण्डरीकाक्षो सौभाज्योऽभ्यन्तर शुचि ओम वामे गुरुभ्यो नमो परम गुरुभ्यो नमो परापर गुरुभ्यो नमो परमेश्वर गुरुभ्यो नमो दक्षिणे गणेशाय नमो ऊर्ध्वे ब्रह्मणे नमो अधो अनुताय नमो पश्चाते। এবার ঠিক করে এই বোমটাকে ফিট করতে হবে। এবারে শান্তির জল হবে, পাটা ঢাকা দিয়ে বসতে হবে। হ্যাঁ, ইন্দ্র বাবা, ওই মিতুল মায়ের কপালে সিঁদুর পরিয়ে দাও। হ্যাঁ, মিতুল মা, তোমার সিঁদুর কৌটোটা দাও তো। ওহো, দেখেছেন তো, আমি এখন আর কিছুই মনে রাখতে পারছি না। ঠাকুরের পায়ে ছোঁয়ানো সিঁদুর রয়েছে আমার কাছে, কিন্তু কোথায় যে রেখেছি সেটাই মনে করতে পারছি না। আচ্ছা ঠাম্মি, আপনার হাতে কি দিয়েছিলাম আমি? হ্যাঁ, আমার হাতে। হ্যাঁ, তুই একবার বলেছিলি আমাকে বটে, কিন্তু সেটা তুই আমার ঘরে রেখেছিস না তোর ঘরে নিয়ে গেছিস সেটা তো আমি মনে করতে পারছি না। আচ্ছা, আমি একটা কথা বলি, মানে এত ভেবে লাভ নেই। দাদা ভাই, তুই তোর ঘরটা দেখ, আর কলি তুই একবার ঠাম্মির ঘরটা দেখে আয়। সেটাই বরং ভালো হবে, যা যা তোরা। কাজ হয়ে গেছে। ওকে, এবার তোমাকে মরতেই হবে মিতুল, এবার তোমাকে মরতেই হবে। ইয়েস, ফাইনালি জিতে গেছি আমি, জিতে গেছি। রণজিৎ লাহিড়ী জিতে গেছে, রণজিৎ লাহিড়ী জিতে গেছে, রণজিৎ লাহিড়ী জিতে গেছে। ইয়েস, জিতে গেছি, জিতে গেছি, রণজিৎ লাহিড়ী জিতে গেছে মিতুল, রণজিৎ লাহিড়ী জিতে গেছে মিতুল।
নাচ গান হই হুল্লোড় খুব হয়েছে, আর নয়। হ্যাঁ, এবার শোনো ছেলেরা, তোমরা আস্তে আস্তে যে যার নিজের ঘরের দিকে যাও দেখি। যাও। এখন আমি কি করব? তুমি তোমার যেখানে খুশি তুমি সেখানে থেকো, কেমন? কি মজা আমি করব। কি শুনলি? চল, এখানে থাকার অধিকার আমাদের নেই। আরে শোনা গো আমার বড্ড কষ্ট হচ্ছে বল। হ্যাঁ ঠিক আছে, চল চল চল। যদিও আমার তোর মতো অত কষ্ট হচ্ছে না, কারণ আমার তো তোর মতো বউকে ছেড়ে যাওয়ার নেই। হাসছিস? না না, ইয়ার কি, তুই বুঝবি তোর বিয়েটা হোক, তারপর তুই বুঝতে পারবি। দেখেছো কলি কিরকম আমাদের প্রেমে নজর দিচ্ছে? দেখেছো মিতুল, তোমার অর্কদার না কোনো কাণ্ড জ্ঞান নেই। এখানে তিম্মা আছে তো নাকি? আর তুমি লজ্জা কেন পাচ্ছ? ঠাম্মি তো জানে আমি এরকম। কি ঠাম্মি তুমি বলো? ওরে বাবা, তোরা যাবি? যা বাবা। এইভাবে যখন তাড়িয়ে দিচ্ছ তখন যেতেই হবে। চল। আরে আমার সোনা জামাইটা, আরে খুব দুঃখ হয়েছে তাই না? যা দাদু ভাই। হ্যাঁ বিষ্ণুবাবু, আপনি একটু প্লিজ হোল্ড করুন তো। ওকে। ঠাম্মি, ইম্পর্টেন্ট কল আছে, একটু কথা বলিনি? আচ্ছা ঠিক আছে, তুমি কথা হয়ে গেলে তোমার ঘরে চলে যাও, কেমন? সুমি, তাড়াতাড়ি যা, আর কিন্তু সময় নেই, শুভ সময় পেরিয়ে যাচ্ছে। মা তুমি কোনো চিন্তা করো না, আমরা সব রেডি করে রেখেছি। সরো, তুই আশীর্বাদের জিনিসপত্রগুলো নিয়ে আয়, আর বলি তুই আমার সঙ্গে চল। মাসিমা, আমরা মিতুলের গিফটগুলো কি এখনই? গিফটগুলো আগে আশীর্বাদটা সেরে নাও না, তারপর গিফট পর্ব হবে। এসো। বিশ্বনাথ বাবু যা বলে গেলেন তাতে আমার কিছু সুবিধার মনে হচ্ছে না। তার উপর তুমি মা, এ দেখো কাকে ধরে এনেছে। বন্ধুর বাড়িতে সিঙ্গাড়া জিলিপি খাচ্ছিল। দেখেছো কাণ্ড? কে গো গিন্নি, অনুষ্ঠান শেষ? পুজো বেশ ভালো হয়েছে তো? সব হয়ে গেছে, এখন মেয়েদের অনুষ্ঠান হচ্ছে। তুমি দেরি করে এসে আর বক বক করো না, যাও নিজের ঘরে যাও। খোকা, আবহাওয়াটা ভালো না বুঝলি? চল কেটে পড়ি। অনামিকা কি করে গেছে? আমার মাথা তো কিচ্ছু আসছে না। মিতুলের যদি কিছু হয়ে যায়। না 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 না, মিতুলের কিচ্ছু হবে না। আমার মাথা ঠান্ডা করে ভাবতে হবে। দাদু, আজকে কিন্তু আমরা কেউ তোমার ফরে নেই। কেন? সত্যি বাবা, তোমার কিন্তু পুজোতে থাকাটা উচিত ছিল। তুইও বলছিস? হ্যাঁ বাবা, হয়েছে আর বকাবকি করো না তোমরা দাদুকে। থাক, অনেক হয়েছে, আর কথার দরকার নেই। গুগলি আমার ঘরে খেলছে, একা একা খেলুক নিজের মনে। খোকা, তুই বাবাকে তোর ঘরে নিয়ে যা। হ্যাঁ, কণিকা দেবীর মুডটা ভালো নেই, চটিয়ে লাভ নেই। তার থেকে আপনি আমার ঘরে চলুন, তাড়াতাড়ি পরে অ্যাডজাস্ট করে নেবেন। চলুন। তুই তোর মা হন, এটা মাথায় রেখে। এখানে কথা বলো না, চলো 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 চলো। নিয়ে না পারা যায় না। মা, খাওয়ানোটা শুরু হোক। মিতুল, প্লিজ এত উত্তেজিত হও না। এই শরীরের অবস্থা এত উত্তেজনা ঠিক নয়। আমি একদম ঠিক আছি কলি দিদি, কিচ্ছু হয়নি আমার। তাছাড়া রণদাদা তো জেলে রয়েছে, আর অনামিকা আমার কোনো ক্ষতি করেনি। আমি জানি, তোমরা অত ভয় পেও না তো। ভয় পাচ্ছি মিতুল, আমি ভয় পাচ্ছি। বিশ্বনাথ বাবু ওই কথাটা শোনার পর থেকে আমি কিছুতে শান্ত থাকতে পারছি না। আমি তোমাকে পই করে বলেছিলাম অনামিকাকে বাড়িতে ঢুকিও না। এবার বুঝতে পারছো তো এরা কতটা সাংঘাতিক হতে পারে? কিন্তু কোনো কিন্তু নয় মিতুল, আর প্লিজ এখন একটু চুপ করো তুমি। মানে আমি তো এটাই বুঝতে পারছি না, এত কিছু শোনার পর তুমি কি করে বলছো যে অনামিকা তোমার কোনো ক্ষতি করেনি? আর ও যদি কোনো ক্ষতি করেও থাকে, সেটা কি তোমার সামনে করবে নাকি? এক্স্যাক্টলি, আমি সেটাই ভাবছি। বাবা, আমি কিন্তু তোমাকে বলে রাখছি,
মিতুলের বা আমার সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায় রণর জন্য, তাহলে কিন্তু আমি রণকে শেষ করে দেবো, জেলে ঢুকে আমি ওকে মেরে ফেলবো। এই একটা ছেলের জন্য আমাদের পুরো লাহিড়ী পরিবার একেবারে নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল। আমি তোমায় বলেছিলাম না মা, ওই ছেলে হচ্ছে এই লাহিড়ী পরিবারের কুলাঙ্গার। বাবা, কি সন্তানের জন্ম দিয়েছে আমি? দাগি আসামিরা এতটা ক্রুয়েল হয় না। ছি ছি ছি। খোকা শান্ত হ, আগে জানতে হবে রণ আমাদের কি ক্ষতি করতে চাইছে। ঠিক তাই। আচ্ছা ইন্দ্র, বিশ্বনাথ বাবু এই ব্যাপারে কোনো নির্দিষ্ট খবর দিয়েছেন? মানে সেটা জানতে না পারলে মানে মিতুলকে বাঁচাতে পারবো না। ভোলে বাবা, আমি কি তাহলে অনামিকাকে আবার বিশ্বাস করে ভুল করলাম? আমার একটা ভুলের জন্য আমার আসন্ন সন্তানের কোনো অমঙ্গল হবে না তো? তুমি দেখো ভোলে বাবা, তুমি আমার সহায় থেকো। হেডফোন, এবার গান শুনতে শুনতে আমি গিফটগুলো খুলবো। কি মজা! যতক্ষণ এই বোমের ওপর ওয়েট থাকবে ততক্ষণ কিচ্ছু হবে না। সেই ওটার ওপর থেকে ওয়েটটা সরে যাবে, তখনই বিস্ফোরণ। না না, মিতুল মা, মরে চলো তুমি, আমার মিতুল মাকে বাঁচাও না, আমার মিতুল মাকে তুমি বাঁচাও না, মরে চলো তুমি বাঁচাও। মিতুল, তুমি এটা কি করলে? খাটে বসে তো আরো বিপদ বাড়ালে। তুমি গুগলিকে নিয়ে বাইরে যাও, তুমি এক্ষুনি আমার মেয়েটাকে নিয়ে বাইরে যাও, ওকে বাঁচাও। আমি এক্ষুনি ফোন করে দেখছি বোম স্কোয়াড কত দূর এলো। অর্ক, তোরা গুগলিকে নিয়ে বেরিয়ে। এই বেরিয়ে যাবো মানে? আর মিতুল? যেটা বলছি সেটা কর। আমি মিতুলের পাশে আছি, এক্ষুনি যা। কিন্তু তোমরা কেন আমার কথা বুঝতে পারছো না? এই ঘরে আর কেউ থাকবে না, আমি একা থাকবো। যাও এক্ষুনি বাইরে তোমরা। চুপ! আর কোনো কথা বলবে না। তুমি কেন বুঝতে পারছো না ইন্দ্রবাবু? আমি বলছি তো চুপ! আর একটাও কথা বলবে না তুমি। এতক্ষণ ধরে তুমি যা বলেছো আমি তাই শুনেছি, এখন আমি যা বলবো তাই হবে। চল, দাঁড়িয়ে আছিস কেন? তোকে বললাম না নিয়ে যাও, কে যা। আমার খুব ভয় করছে, বুড়ো ছেলে, আমি মিতুল মার কাছেই থাকবো। গুগলি, গুগলি মা ভয় পায় না। তোমার বুড়ো ছেলে আছে তো? তো মিতুল মার কাছে বুড়ো ছেলে আছে, ভয় পেও না, কিচ্ছু হবে না। যাও। ঠিক আছে, আমরা বেরিয়ে যাচ্ছি। তবে ইন্দ্র তোরা সাবধানে থাকিস। তুই যা, এসো এসো। বিষ্ণুবাবু, আপনি নিশ্চিত এটা সেই বোম যেটা ওজন সরলে ফাটে? ইয়েস মিস্টার লাহিড়ী, আমার এক্সপিরিয়েন্স কিন্তু তাই বলছে। দেখুন, এই বোমটা কিন্তু কোনো টাইম সেট করা নেই, আর তাই জন্যই আমি ভাবতে বাধ্য হচ্ছি যে এইটা হচ্ছে সেই টাইপের বোম যেখানে ওজন পড়লে এটা অন হয় আর ওজন রিলিজ করলে সেটা ফেটে যায়। আমাদের বোম স্কোয়াড প্রায় চলে এসেছে, ওরাই নিশ্চিত করে বলতে পারবে যে এটা ঠিক কী টাইপের বোম। তবে কি জানেন, আসলে এই বোমগুলো তো ঠিক পারফেক্টলি বানানো হয় না, তাই এটা যে কোনো সময় যে কোনোভাবে হঠাৎ করে ফেটে যেতে পারে। এবং সেই কারণেই আমার মনে হয় আমাদের কিন্তু এক্ষুনি যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটা পুরো ফাঁকা করে দেওয়া উচিত। না না, মিতুলকে ফেলে আমি কোথাও যাবো না। অনামিকাকে থাকতে দিয়ে আমি যে ভুল করেছি, সেই ভুল বোঝার শাস্তি আমার সন্তানদের দিও না বলে। খুব ক্রিটিক্যালি ভাবে বানানো হয়েছে। নর্মালি যে তারটা কাটলে ডিফিউজ হয় সেই তারটাই তো দেখতে পাচ্ছি না। ও মাই গড! এবার কি হবে স্যার?
কোথাও যাবো না আপনাকে ছেড়ে। আমার যাওয়ার যে আর কোনো জায়গা নেই। ভোলে বাবা, ভোলে বাবা, তুমি রক্ষা করো সবাইকে, রক্ষা করো ভোলে বাবা, রক্ষা করো। স্যার, বোম ডিফিউজড। Thank you so much. Thank you. কেন বুঝতে চাইছো না? তুমি একা নেই, তোমার মধ্যে আমাদের সন্তান আছে। ক্ষতি করে দেবে অনামিকা, আমাদের সন্তানের ক্ষতি করে দেবে। শুনলে না ও কি বললো শেষে? আমার ভ্রম, আমার ভ্রম। ও আমার সন্তানকে যদি কেউ আমার কাছ থেকে না 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 না, আমি শুনতে চাইছি না এসব। আমার মাথায় ঘুরছে না বাবা, আমি কি করবো, আমি কি করবো বলো তো? না 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 না, আমি আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেবো না। আমার সন্তানের ওপর আমি কারো কুনজর পড়তে দেবো না। ও কি বললো, কেন বললো সব কথা? আমার সন্তানের কিছু হয়ে গেলে আমার কি হবে? খুব ভয় করছে আমার। বলো না তুমি, আমি কি করবো? মিতুল, আমার কথা শোনো, আমি আছি তো। কেন ভয় পাচ্ছ? তো শুধু আমার একটা কথা শোনো, আমাদের সময় এখন খারাপ যাচ্ছে। এখন তুমি প্লিজ কাউকে বিশ্বাস করো না, কাউকে ভরসা করো না, কেমন? দেখো, আমরা আমাদের সন্তানকে রক্ষা করব। হ্যাঁ মিতুল, আমরা একসাথে লড়াই করব, কিচ্ছু হবে না। তুমি আমাকে ছেড়ে যাবে না কিন্তু, ছেড়ে যাবে না তুমি আমাকে। অনামিকা যখন তখন আমাদের সন্তানের যে কোনো ক্ষতি করে দিতে পারে। তুমি ছেড়ে যাবে না আমাকে? কিন্তু বাবা, আমি কি করবো তাহলে? তুমি ছেড়ে যাবে না আমাকে? এই মিতুলকে তো আমি চিনি না, যে মিতুল একা হাতে গুন্ডাদের মোকাবিলা করে, যে কোনো রকম বিপদে ঝাঁপিয়ে পড়তে দুবার ভাবে না, রণর মতো পাপীদের একাই শাস্তি দেয়, সে মিতুল আজ ভয় পাচ্ছে। কিন্তু না, আমি তোমায় ভয় পেতে দেব না মিতুল। তোমার আমাদের সন্তানের কারোর কিচ্ছু হবে না। এতদিন তুমি সবসময় আমার ঢাল হয়ে দাঁড়িয়ে আমাকে বাঁচিয়েছ, এবার আমি তোমার ঢাল হয়ে দাঁড়াবো। শুধু রণ অনামিকা নয়, আমি তোমার উপর কোনো খারাপ ছায়া পড়তে দেব না। মিতুল, অনামিকাকে আমরা ছেড়ে দিয়েছি। কি? অনামিকা ছাড়া পেয়ে গেছে? ওই বোমটা যে অনামিকাই প্ল্যান্ট করেছিল, এর সপক্ষে কোনো জোরালো প্রমাণ আমাদের কাছে ছিল না। আর যেহেতু ওর ভালো ব্যবহারের জন্য এর আগেও ছাড়া পেয়ে গেছিল, তাই আইনত ওকে আমরা ছেড়ে দিতে বাধ্য হলাম। মিতুল, সত্যি বলছি মিতুল, পুলিশ অফিসার হিসেবে নয়, দাদা হিসেবে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বা তোমার সন্তানের সিকিউরিটির জন্য যা যা করা দরকার আমি সব কিছু করব। বাড়িতে পুলিশ পোস্টিং বসাবো, অনামিকার উপর সর্বক্ষণ পুলিশ সাধারণ পোশাকে নজর রাখবে। অনামিকা এখন যেখানে রয়েছে
সেই বাড়ির চারিদিকে সব সময় পুলিশ থাকবে, কিন্তু অনামিকা সেটাই জানতেও পারবে না। অনামিকা কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে দেখা করছে, সে সব কিছু ইনফরমেশন আমাদের কাছে থাকবে মিতু। হ্যালো হ্যালো স্যার, উনি এইমাত্র বাড়িতে ঢুকলেন। আমরা নজর রেখেছি। সব সময় ওকে চোখে চোখে রাখবে, ঠিক আছে? মিতুল, তুমি এখন নিশ্চিন্তে তোমার ঘরে গিয়ে বিশ্রাম নিতে পারো। অনামিকা ওর বাড়িতেই রয়েছে। অনামিকা যেখানে আছে ওর বাড়ির চারিদিকে আমাদের পুলিশ পাহারা রয়েছে। ও কিন্তু কোনো মতেই পালাতে পারবে না। মিতুল, শুনলে তো? ডান। মিতুল, তুমি না একটা ছেলের নাম আর একটা মেয়ের নাম ঠিক করে রাখো। শোনো, একবার মিতুলের মুখটা দেখেছো? ও এখন এই ট্রমাটা থেকে বেরোতে পারেনি। ওকে ভালো থাকার জন্য কিছু একটা করতে হবে। ওই বাপু না হো না ডার্লিং। আচ্ছা, এরকম কি মুখ গোমড়া করে থাকা যায় কি রে শুভ? হ্যাঁ, ঠিক বলেছিস, কেমন একটা হয়ে আছে। তাহলে একটা গান শুরু করা যাক নাকি? যা, গিটারটা নিয়ে আয়। তাড়াতাড়ি যা। তুমি বোধহয় আর তোমার সন্তানকে কখনো দেখতেই পাবে না, এসবই তো ভাবো তুমি, তাই না? দেখো তুমি কিরকম ভয় পেয়ে গেছো। সবাই এত খুশি, এত আনন্দে আছে। সত্যি আমার জীবনে আনন্দটাই থাকবে তো? অনামিকা সত্যি আমার সন্তানের কোনো ক্ষতি করে দেবে না তো? বাচ্চা কাঁদছে না? গলাটা খুব চেনা। কে কাঁদছে ওভাবে? কোথা থেকে আসছে গলাটা? আমার বাচ্চা, আমার বাচ্চা কাঁদছে। কোথায় কাঁদছে? ওদিক থেকে, ওদিক থেকে না। কোথায় কাঁদছে আমার বাচ্চা? কোথায় কাঁদছে? কোথায় আমার বাচ্চা? কোথায় কাঁদছে আমার বাচ্চা? কোথায়? খুঁজে পাচ্ছি না কেন তাকে? কোথায় তুই? কোথায় কাঁদছিস? কোথায় কাঁদছিস তুই? আমি তোকে খুঁজে পাচ্ছি না কেন? ভয় কিছু নেই, সব ঠিক আছে। মনে মনে শুধু আমাদের বাচ্চার কথা ভাবো, দেখবে সব টেনশন কেটে গেছে। কি হলো? লাঠি মারলো? তুমি দেখো।
মারলো? তুমি বুঝতে পারছো? দেখেছো, আসার আগে থেকেই শুনে নিয়েছে আমরা ওকে নিয়ে কথা বলছি। যাক, মিতুলের ভয়টা একটু হলেও কাটলো। আমি জানি তুই এসে সব ঠিক করে দিবি। দাদা ভাই, উনি হলেন ডক্টর সেন, ওনাকে নিয়ে এলাম একবার কনসাল্ট করার জন্য। কি ব্যাপার বলো তো মিতুল, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? একটু আগে দুবার লাথি মারলো। ও, তার মানে আমরা কেউ নই। এখন থেকে নতুন সদস্য বললেই তুমি হাসবে, তাই তো? আচ্ছা ডক্টর, আপনি এবার কন্ডিশনটা চেক করুন। আপনি একদম ঠিক গেস করেছেন, আর কিছুক্ষণের মধ্যেই লেবার পেন শুরু হবে। শুনুন, এখন কিন্তু একদম স্ট্রেস নেবেন না, ঠিক আছে? গুড, আমি তাহলে আসি। থ্যাংক ইউ ডক্টর। ওকে। আমার কিন্তু এখনো খুব ভয় করছে। ডক্টর কি বলে শুনলেন না? নো স্ট্রেস। হ্যাঁ মিতুল, দাদা ভাই কিন্তু একদম ঠিক বলেছে, আমরা সবাই আছি, তোমার কিসের এত টেনশন বলো তো? আর তোমার কন্ডিশনও এখন কিন্তু ঠিক আছে, তাই নো চিন্তা। বলে বাবা, ওর জন্ম না দেওয়া অবধি আমার শান্তি হচ্ছে না। তুমি দেখো সব যেন ঠিক থাকে, ওর যেন কোনো ক্ষতি না হয় বলে বাবা। ভালোই ভালোই মিতুলের ডেলিভারিটা হয়ে যাক। শোনো না, তুমি একদম টেনশন করো না, সব ভালো হবে। এই তো ইন্দ্র, আরে সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। বলছি ডেলিভারিটা খুব শীঘ্রই বোধহয় হয়ে যাবে, বুঝতে পারলি? অসীমা বিশ্বনাথবাবু কোথায়? কিন্তু তুই কেন টেনশন করছিস? ওনার মধ্যে কাজই করছেন, আর বিশ্বাস কর সবাই সবার কাজটা করছে। এবার তুই তোর কাজটা কর, তোর একমাত্র কাজ হলো মিতুলের সঙ্গে থাকা। যা। আচ্ছা বেশ, বলছি আমি আর কলি একটু ফর্মালিটি সেরে আসছি, তোরা এখানে থাক। হ্যাঁ আসলে মা, আমি তো কোনোদিন নিজের কারোর ডেলিভারি করাইনি, তাই জন্য অল্প অল্প টেনশন হচ্ছে। টেনশন করিস না কলি, তুই পারবি, ঠিক পারবি, আমি জানি তুই পারবি। একদম ঠিক বলেছো, তুমি পারবে কলি। অল দ্য বেস্ট। আচ্ছা ঠিক আছে, মিতুল না একা আছে, তোমরা একটু খেয়াল রেখো, ও কিন্তু ভয় পেতে পারে। ঠিক আছে, আমি আর দাদা ভাই এক্ষুনি আসছি। যা যা, শিগগিরই আয়। কি করছেন কি এটা? কে কে বাইরে? কে আছো বাইরে? উত্তর দাও। সাড়া দিচ্ছ না কেন? কে ওখানে? পিসিমণি, পিসিমণি, অর্কদা, পিসিমণি, অর্কদা, তোমরা কোথায়? এরা আর কেউ হুঁসে নেই। চল এবার আসল কাজটা করে ফেলি। হসপিটালে কেউ চলে আসার আগে চল খতম করে ফেলি। থাকতে আমি মিতুলের কিচ্ছু হতে দেবো না। কিছুতেই ছাড়তে পারছি না। এদিকে
নিশ্চয় বাইরে কিছু একটা হয়েছে, কিন্তু কিন্তু আমি যে উঠতে পারছি না, কি করব আমি? তবে কি কেউ সত্যি সত্যি আমার ক্ষতি? না না না, যদি এক্ষুনি তার ঘরে চলে আসে, আমার তো এখন ওদের আটকাবারও ক্ষমতা নেই। একটুকু কেবিনে কোথায় লুকাবো? আমার কিচ্ছু মাথায় এসছে না। ইন্দ্রবাবু, তুমি কোথায়? বলে বাবা, আমার সন্তানকে রক্ষা করো। বলে বাবা, আমার সন্তানকে রক্ষা করো তুমি, ওর যেন কিছু না হয়। একটু পথ দেখাও বলে বাবা, আমার এই পৃথিবীর আলো দেখাতেই হবে। পথ দেখাও বলে বাবা, পথ দেখাও। দাদা ভাই, ওদের দুজনের জ্ঞান ফেরেনি। আর মিতুল কোথাও খুঁজে পাচ্ছি না, আমি বুঝতে পারছি কি করবো। এগুলি তুই তো বলেছিলিস মিতুল এখানে একদম সেফ। হ্যাঁ, তাহলে এটা কি হলো বল? আমি জানি না রে দাদা ভাই, আমি কিচ্ছু বুঝতে পারছি না এসব কি করে হলো। আপনাদের সিকিউরিটির কি অবস্থা? হ্যাঁ, দুটো মানুষ অজ্ঞান হয়ে গেল, এখন জ্ঞান ফিরছে না। দেখুন, ওদের জ্ঞান ফেরানোর ব্যবস্থা করুন। আর আমার স্ত্রী কোনো খোঁজ পাচ্ছি না। আমি যদি আমার স্ত্রী কোনো খোঁজ না পাই, আমি কিন্তু এই হসপিটাল ভেঙে চুরমার করে দেবো। বিশ্ববাবু, কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন আপনি? হ্যাঁ বলুন। এই যে আপনার তো মিতুলের কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকা কথা, কোথায় ছিলেন আপনি বলুন? উত্তর দিন না। না মিস্টার লেরি, ওকে আসলে অন্য জায়গায় বিশ্বাস করুন না। আমি নিজে একটু সহ্য কর মা, একটু সহ্য কর। ওই তো জল নিয়ে আসছে, গরম জল। মারে একটু সহ্য কর মা। हर शिव शंकर नीलकंठ गंगाधर आए शरणम तिहारे, क्या ऐसा विशाल बैठे हो मृगनयन छाए माथे चंद्र विराजे। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। এই নে মা, তোর ছেলে হয়েছে। দেখ দেখ দেখ, তোর ছেলে হয়েছে। পৃথিবীর আলো দেখাতে পেরেছি। আমি জানতাম আমার বলে বাবা আছেন, কোনো ক্ষতি হতে দেবে না বলে বাবা। আমি জানতাম। আপনি কে আমি জানি না, আজ আপনি যা করলেন আমি সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো। চুপ কর মেয়ে, বাবার স্থানে এসে কেউ ঋণী হয়ে থাকে রে? হলো বাবার আশীর্বাদ। তুই কেন এই অবস্থায় এখানে ছুটে এসেছিলি আমি জানি না রে, কিন্তু বাবার কৃপায় তোর কোল আলো জোরে যখন এই আদরের সন্তান এসেছে, তখন এর নাম রাখিস আদর। আদর, আমার আদর, আমার আদর। নে মেয়েরা, তোরা যা, একটু ওকে বিশ্রাম নিতে দে। তুমি একটু বিশ্রাম নাও মা, তুমি একটু বিশ্রাম নাও, আমরা এক্ষুনি আবার আসবো। নাও তুমি একটু বিশ্রাম নাও, চলো চলো। দেওয়া যাবে না, তুমি দাদাকে একটা ফোন করো না, দাদাকে এক্ষুনি আসতে বলো এখানে। মিতুল, শান্ত। মিতুল
এসব তুই কি বলছিস? কেন বলছিস মিতু? কি হয়েছে? দাদা যে কোনো সময় আমাদের যে কোনো ক্ষতি করে দিতে পারে। আমার খুব ভয় করছে, আমাদের প্রত্যেককে খুব সাবধানে থাকতে হবে। ঠাম্মি মিতুল দেখো, আমরা সবাই আছি, আমরা তো নিচের লোক, কেন ভয় পাচ্ছ? আমি দাদু একটু উপরে নিয়ে যাচ্ছি ওকে, ওটা খুব টায়ার্ড। হ্যাঁ এসো পুগলি, এসো। তোমরা জানো যে মিতুলের ডেলিভারির সময় কি হয়েছিল? ওর ওপর সত্যি ঈশ্বরের হাত আছে গো, না হলে ডেলিভারির আগেই গুন্ডারা ওকে শেষ করে দিতে চেয়েছিল। শুধুমাত্র মিতুলের মনের জোর আর ওর সন্তানকে পৃথিবীর আলো দেখাবে, এই তাগিদ থেকেই মিতুল আজকে সুস্থ সন্তানকে কোলে নিয়ে বাড়ি ফিরতে পেরেছে। কলি, এটাও কি রনুর কাজ? সত্যি তো, রনু যদি এইভাবে মিতুলের পেছনে পড়ে থাকে তাহলে তো মিতুলের বড় ক্ষতি করে যেতে পারে। আর সত্যি যদি এই ঘটনা ঘটতে থাকে তাহলে তো লাড়ির পরিবার শেষ হয়ে যাবে। পিসিমণি, আদরের প্রত্যেকটা জিনিস আমি গরম জলে ফুটিয়ে তারপরে ব্যবহার করব, কেমন? আর জামা কাপড়, ওর জামা তোয়ালে যা হবে সবকিছু এই ঘরে শোকানো হবে, আমার চোখের সামনে মিলবো, কেমন? না মিতুল, বাচ্চার সামনে ভিজে জামা কাপড় রাখাটা ঠিক হবে না। ওর যদি ঠান্ডা, কিচ্ছু হবে না, ওর থেকে দরকার হলে একটু দূরে রাখবো, কিন্তু এই ঘরেই আমার চোখের আড়াল হতে দেওয়া যাবে না। তুমি বুঝতে পারছো না? মিতুল, তুমি এত চিন্তা করো না, বাড়িতে তো স্টেরিলাইজ মেশিন আছে, আর মা তো অলরেডি সব স্টেরিলাইজ করে রেখেছে। তুমি নিশ্চিন্তে আদরকে খাটে শো, কিচ্ছু হবে না। যাও যাও, যা মা যা, চল যাও, আদরকে শুইয়ে দে আস্তে। হ্যাঁ যাও, সাবধানে। আমার ছোট্ট কি করছিস? তুই কিভাবে নিতে যাচ্ছিস ভাইকে? ও যদি এক্ষুনি পড়ে যেত কি হতো? এইভাবে ভাইকে নিতে আছে গুগলি? সাবধানে নে না মা। গুগলির মুখটা দেখেছিস কেমন থমথমে হয়ে গেছে? কিছুদিন ধরে বাড়ির যা পরিবেশ হয়ে আছে, আমার আর কিছু ভালো লাগছে না। কে 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 ওখানে? ইন্দ্র দাদা, অর্ক দাদা, রনু দাদা, না কি হলো পঞ্চা, ডাকছিস কেন? পঞ্চা! রনু, তুই পঞ্চাকে? আমার প্রাণ থাকতে এই বাড়ির আর কোনো ক্ষতি আমি তোকে করতে দেব না রনু। আমার পথে যারা যারা কাঁটা হবে তাদের প্রত্যেককে ভাবে মরতে হবে। সব থেকে দুর্বল জায়গায় আঘাত করলাম মিতুল পাল, তাহলে এই খেলায় শেষ পর্যন্ত রণজিৎ লাহিড়ী জিতল। আদর
গেল। আদর, আদর, আদর কোথায় তুই? আদর, মিতুল, আদর, 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 আস্তে 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 আস্তে, আদর, মিতুল, মিতুল এইরকম করছিস কেন তুই? কি হয়েছে বলতো? হ্যাঁ? আরে বাবা তুই তো ঘুমোচ্ছিলি, ইন্দ্র আমার কোলে দিয়ে বলল যে একটু ঘুম পাড়িয়ে দিতে, ও একটু বাইরে গেছে, কিন্তু তুই এরকম করছিস কেন বল? রণদাদা এসেছিল, আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিতে। কি সব বলে যাচ্ছিস পাগলের মতো? হ্যাঁ পিসুমণি, তুমি এক্ষুনি ঘরের জানলা দরজা সবকিছু বন্ধ করে দাও। তো তুমি সবাইকে বলো সবকিছু যেন বন্ধ করে দেয়। কে কোথায় আছো? মিতুল, তোমরা কে কোথায় আছো? শিগগিরই এসে এখানে সব জানলা দরজা সবকিছু বন্ধ করে দাও। মিতুল, কেউ যেন ঘরে ঢুকতে না পারে। মিতুল, আমার ছেলেকে আমার কাছে কেড়ে নিয়েছে। কেউ কেড়ে নেবে না, কেউ কেড়ে নেবে না। মিতুল শুন, মিতুল এত ছটফট করো না। ঠিক আছে, কি হয়েছে? সবাই ঠিক আছে। কি হয়েছে? তুমি তো ঘুমোচ্ছিলে। রণদাদা এসেছিল আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিতে। কিছু শেষ করে দেবে, সব কিছু শেষ করে দেবে। পঞ্চাদার অর্কদা কোথায়? পঞ্চাদার অর্কদা, পঞ্চাদা অর্কদা কোথায় তোমরা? কি হয়েছে? তুই চিৎকার করছো কেন? কি হয়েছে? আমি এক্ষুনি দেখলাম স্বপ্নে রণদাদা তোমাদের মেরে ফেলেছে আর আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি কি করবো? আমি কিছু বুঝতে পারছি না, আমার খুব ভয় করছে। মিতুল, তুমি এসো, আমার সঙ্গে এসো। বসো, বসো, এখানে বসো, বসো, চুপটি করে বসো। কিছু হয়নি। মিতুল, তুমি স্বপ্ন দেখছিলে? এই দেখো অর্ক, পঞ্চা সবাই ঠিক আছে। মিতুল, মিতুল দেখো, এই যে তোমার অর্কদা তোমার সামনেই আছে, কিচ্ছু হয়নি আমার। আরে তো পঞ্চা, কি পঞ্চা বল? একদম ঠিক আছে আমি মিতুল দিদি। এই তো দেখ না, আমরা সবাই তো ঠিক আছি। তুই বোধহয় দুঃস্বপ্ন দেখেছিস রে। মিতুল, এমন করলে হয় বলতো? হ্যাঁ, কতদিন হয়ে গেছে কিচ্ছু মুখে দিচ্ছিস না তুই। নে এবার খেয়ে নে দেখি। আয়, তোর জন্য খাবার বাড়ছি, আয়। কিরে দেখ মিতুল, এতদিন আমাদের পরিবারে যা যা বিপদ এসেছে সব তুই একা হাতে সামলেছিস, আমাদের সাহস চুকিয়েছিস, আর আজ তুই নিজেই ভেঙে পড়ছিস। হ্যাঁ, এভাবে কি করে চলবে বল তোমা? একটু শক্ত হও না। আয় খেয়ে নিবি, আমি তোর জন্য খাবার বেড়ে দিচ্ছি। আমার কিছু ভালো লাগছে না। না, দুর্বল হলে চলবে না, আমাকে এই মিতুলকে সামলাতে হবে। মিতুল, তোমার মনে আছে আমাদের গুগলি কালকে রেজাল্ট? দেখেছ, এই সব কিছুর মধ্যে আমি খেয়ালই করতে পারিনি, আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। কাল তো গুগলির রেজাল্ট। হ্যাঁ, গুগলি খুব ভালো রেজাল্ট করবে আমি জানি, দেখে নিও। তোরা কালকে আমাকে স্কুলে নিতে যাবি না? না
আমি জানি তোরা আমাকে এখন একটু ভালোবাসিস না। আসো না মা, কে বলেছে তোকে এসব কথা? আসলে ভাইকে খুঁজে পাচ্ছি না তো মা, তাই একটু মন খারাপ শোনা। তা বলে কি আমি আমার গুগলিকে কম ভালোবাসতে পারি? তুই তো আমার আরেকটা পাঁচন রে মা। গুগলি, তুই কোনো চিন্তা করো না, কালকে তোমার মা আর আমি একসাথে তোমাকে স্কুল থেকে আনতে যাবো। যাও, তুমি শুয়ে পড়ো। যাও। আমি তোমাকে ভয় দেখাতে আসিনি সোহাগ। আমি আগে যা করেছি ভুল করেছি। আমি তোমাকে প্রমিস করছি আমি আর তোমাকে কখনো ভয় দেখাবো না। আমি তো তোমার মাসি সোহাগ। আচ্ছা, আজ তো তোমার রেজাল্ট বেরিয়েছে, কেমন হয়েছে রেজাল্ট? আমি ফার্স্ট হয়েছি। ওয়াও, এ তো দারুণ খবর সোহাগ, কংগ্রাচুলেশনস। তার মানে এই তোমার মা বাবা এলো বলে। অবশ্য আমাকে এখানে দেখলে ওরা, আমি বড় আসবে না গো। এই তো একদম ঠিক চাল চেলেছি। ও মা, আসবে না কেন? ওরা মনে হয় ভাইকে খুঁজতে গেছে। আমার আদরের জন্য আমি যেন কোনোভাবে আমার গুগলিকে অবহেলা না করি ঠাকুর। এটাই আসল সুযোগ। এবার আমি আমার শেষ তাসটা ফেলব। সোহাগ, কেঁদো না সোহাগ। প্রথম প্রথম কষ্ট হবে, তারপর কষ্ট সহ্য করতে শিখে যাবে তুমি। একা একা খাবে, একা একা পড়বে, কাউকে পাশে পাবে না। তুমি কি করে জানলে? কারণ আমিও যে তোমার মতো মায়ের অবহেলায় বড় হয়েছি সোহাগ। যে কাছে নেই তার জন্য তোমার মা পাগলের মতো করছে, আর যে কাছে আছে তার থেকে ফিরেও তাকাচ্ছে না। আমি তোমার কষ্টটা বুঝি সোহাগ। আর কেউ তোমার পাশে থাকুক না থাকুক, আমি কিন্তু সবসময় তোমার পাশে আছি। চলো তাহলে আজ আমরা তোমার ফার্স্ট হওয়া সেলিব্রেট করব। তুমি কি করবে? কি করব? ম্যাজিক। এই না, ধরো। খাও। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস। শোনো সোহাগ, এরপর থেকে যখনই তুমি কষ্ট পাবে তুমি আমাকে এই নাম্বারে ফোন করবে, কেমন? আমি তোমার সাথে দেখা করতে স্কুলে চলে আসবো না। আর আমি যে এখানে এসেছিলাম সেটা তোমার মিতুল মাকে বলো না, হ্যাঁ? মিতুল মা জানলে কিন্তু আবার রাগ করবে। হ্যাঁ, বাত শুনবি না আমার? বাত শুনবি না? এত মার মারবো না, পিঠে ছাড়ি ভাঙবো। আমার নাম রজনী, মনে রাখিস। চল যা যা। और इसको देखो, पी के सोया है। रजनी, আমি তোমাকে ফোন করেছি। বুঝেছি বুঝেছি, কিন্তু ম্যাডাম একটা কথা বলুন। इतना दिन तक बच्चा जिन लोगों ने दिया वो तो पैसा लिया। আপনি প্রথমবার বাচ্চা দিচ্ছেন, আবার পয়সাও দিচ্ছেন, ব্যাপারটা কি? ব্যাপারটা খুবই সহজ। আমি তোমাকে টাকা দিচ্ছি বাচ্চা
বাচ্চাকে মানুষ করার জন্য নয়, আমি তোমাকে টাকা দিচ্ছি বাচ্চাকে অমানুষ তৈরি করার জন্য। এখানে কোনো বাচ্চা মানুষ হয় না ম্যাডাম, ये नरक है। दीजिए बच्चा दीजिए। আমার নিচে অনেক কাজ আছে, আমি আসি। না 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 মিতুল, যাবো বললেই কি আর যাওয়া যায়? এত বছর হয়ে গেল, তবুও রোম্যান্স এতটুকু কমেনি। কি করবে বলো, সবাই তো আমার বউ হয় না, তাই না? আমি এসবের মধ্যে নেই, আমি বাবা চিরকুমার। আমি শুধু শুনেই গেলাম যে রোম্যান্স বলে কিছু হয়। বুঝলে গলি, এই যে আমার শালাবাবু বারবার বলে না আমি চিরকুমার চিরকুমার, তার মানে বুঝতে পার বিয়ে করার ইচ্ছে আছে 16 আনা। সত্যি শুভ দাদা, বয়স তো তোমার হচ্ছে, বলো এখন অন্তত বিয়েটা করে ফেলো। আরে বাবা, মনের মতো মানুষ না পেলে বিয়েটা কি করে করব? অল্প বুঝলি, হয় এরকম হয়, মানুষ ঠিক সময় বিয়ে না করলে একটু এরকম খিটখিটে হয়ে যায়। এবার শুভর একটা বিয়ে দিয়ে দাও। একদম একদম। আচ্ছা মিস্টার লাহিড়ী, এনাদের সঙ্গে কথা বললেই সব হয়ে যাবে তো? নিচে গিয়ে সমস্ত কাজ করে কিন্তু আমি মন্দিরে ছুটবো, কেমন? আচ্ছা বিবাহ বার্ষিকীর দিন পুজোটা অন্তত দুজনে একসঙ্গে দিই। দি। বাবাটা কেমন একলা করে দিয়ে আমাদের সবাইকে চলে গেল বল। তুমি আবার মন খারাপ করছো? আমি বলেছি না একদম মন খারাপ করবে না পিসিমণি। দাদু সব সময় আমাদের সঙ্গেই থাকে পিসিমণি, একদম যেন তোমার মুখে আমি এই কথা না শুনি, কেমন? ঠিক আছে, আর বলবো না। এই তো দেখ না, এই ছবিটাতে বাবাকে কেমন প্রাণোচ্ছল দেখাচ্ছে। এই কথাটাই আমি বলছিলাম। হ্যাঁ আচ্ছা সুমি, তুই বল, বাবা কোনোদিন লাঠি নিয়ে হেঁটেছে? আমি কেন লাঠি নিয়ে হাঁটবো? এমনকি তুই মাকে দেখ, মা পর্যন্ত লাঠি ছাড়া কি সুন্দর হেঁটে বেড়ায়, আমার কেন লাঠি রাখবে? এটাই তো কথা, ঠাম্মি লাঠি ছাড়া কি সুন্দর হেঁটে বেড়ায়, তুমি তো সেটা পারো না বাবা। ঠাম্মি তো বেশি বাড়ির বাইরে বেরোয় না, বেরো তো তুমি, আর বেরোলেও ঠাম্মি দুমদাম করে তোমার মতো পড়ে যায় না, তুমি পড়ে যাও বাবা। আমি কোথায় পড়ে যাই? আমি মোটা পড়ে 1-2 বার পড়ে গেছি, সেটা পড়ে যাও বাবা। তুমি আমার কথা শুনবে না? না আমি শুনতে পারবো না, লাগিয়ে নিয়ে যাও। শুনতে হবে না আমার কথা, তুমি আজ মাটন পাবে না। কি বললি? মাটন দিবি না? এই সত্যি বলছিস? রাগ করেছিস? তো দে লাঠি দে, ওই সোফায় ওখানে ঢুকিয়ে রেখে লাঠি দে। তুমি কিছু বলিস না তোরা। এই 18 বছর ধরে না মেয়েটা জেদ দেখিয়ে চলেছে আমার উপর খালি। এ নাও ধরো। শোন না, বলো না। আজ তো মিষ্টি দইও হবে, একটু দিবি?
সবটা তোমাদের, যত পারো খাও। বাবা, এই ছেলে দেখছি সবাইকে নাচিয়ে ছাড়বে। হ্যাঁ, সত্যি বুঝতে পারছি না। না না না, এখানে আসা যাবে না। সব উটকো ছেলেপুলে সব ঝামেলা বেড়ে গেছে এখানে। ছেলেটা দুষ্টু বটে, কিন্তু দেখছো না যা করছে গরিবদের জন্যই তো করছে। হ্যাঁ মানছি গরিবদের জন্য করছে, কিন্তু যেভাবে করছে সেটা বাড়াবাড়ি করছে। বাড়াবাড়ি করছে হয়েছে, কিন্তু ছেলেটাকে দেখে না আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি ওর মতোই বাড়াবাড়ি করতাম। আর একটা কথা সবসময় মাথায় রাখবি, কেউ যখন বেশি খাচ্ছে তার মানে কেউ কম খাচ্ছে। আর আমরা যারা গরিব, যাদের কিচ্ছু নেই, এরা যারা বেশি খায় এদের থেকে ছিনিয়ে নেব, বুঝেছিস? দেখ পরের বার থেকে বড় লোকদের সঙ্গে কি করবি, ভালো করে দেখ। ঠিক আছে, যা তোরা যা। দেখি ভাই, আইসক্রিম কে নিলে কেন? আমাকে প্রশ্ন করার আগে তোরা বল, বাচ্চা ছেলেটাকে ঠেললি কেন? ওরা আমাদের বিরক্ত করছিল তাই ঠেলেছি। বিরক্ত করছিল? তোদেরকে দেখে না আমারও বিরক্ত লাগছে জানিস। এই তোর এত বড় সাহস! ভাই কি অসভ্যতা হচ্ছে মন্দিরের মধ্যে? অসভ্যতা? অসভ্যতা কাকে বলে জানেন? একটু আগে আপনার ছেলে কি করেছিল, তখন কোথায় ছিলেন? এটা মন্দির, ভক্তরা আসে এখানে পুজো দিতে। তুমি এখানে গরিব বড়লোক ভেদাভেদ কেন করছো? মাটি যেমন সবার, তেমন মন্দিরে এসে পুজো দেওয়ার অধিকারও কিন্তু সবার। তুমি জানো তুমি এখানে মারপিট করে এখানকার পরিবেশ নষ্ট করছো? তুমি জানো এখানে প্রত্যেকে তোমার জন্য ভয় পাচ্ছে? মাটি যেমন সবার, মন্দিরে পুজো দিতে আসার অধিকারও সবার। যদি কিছু জিততেই হয় জোর করে যেতে যায় না বাবা, ভালোবেসে জিততে হয়। ও তোমাদের এক্ষুনি কি বলছিল? বলছিল জিনিস কেড়ে নিতে হয়, তাই তো? একদম শুনবে না ওর কথা, ভুল বলেছে ও। কোনো কিচ্ছু কেড়ে নিতে নেই। আমিও তো একসময় গরিব ছিলাম, আমারও রাগ হতো বড়লোকদের ওপর। আমরা কোথায় জন্মাবো না সেটা তো আমাদের হাতে থাকে না, আমরা তো কিছু করতে পারি না। কিন্তু আমাদের বড় হয়ে ওঠাটা কিন্তু আমাদের হাতেই থাকে, আর সেই ক্ষমতাটা আমাদের অর্জন করে নিতে হয়। কেড়ে নিয়ে কিচ্ছু পাওয়া যায় না, সবকিছু অর্জন করতে হয়। কেড়ে নেওয়া জিনিস খুব সহজে হারিয়ে যায়, কিন্তু অর্জন করা জিনিস সারা জীবন থাকে। বুঝতে পেরেছো? কি ব্যাপার বলতো? ফোন রিং হয়ে যাচ্ছে, ফোন তুলছে না। গুগলি কোনো বিপদ হলো না? চুপ করো, কি বলছো তুমি এসব? এমনিতেই শুভদাদা মেয়েটাকে না পেয়ে ফিরে এলো। ও যদি ফোনটা এখন না ধরে ও কোথায় আছে কি করছে সেসব কিছুই তো জানতে পারবো না। অসাম হচ্ছে, জাস্ট অসাম।
ফুল অন অ্যাডভেঞ্চার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমিও কিছু বলি। কখন পৌঁছালি তুই? আর তোর ট্রেন কখন এসেছিল? আর তোকে নিতে কে গেছিল? হ্যালো সোহাগ? হ্যাঁ, আমি ট্রেনে আসিনি। মানে? মানে আমি বন্ধুদের সাথে ফিরছি বাইকার। বাড়িতে জানিয়েছিলি তুই? মানি, ডোন্ট বি সিলি। আমি কোন কাজটা বাড়িতে জানিয়ে করি? তুই জানলেই হবে। আমি যেমন চেয়েছিলাম সোহাগ ঠিক তেমনই হয়েছে, জাস্ট পকে গেছে। মানি, তুই শুনতে পাচ্ছিস না? হ্যালো, শুধু তুই আমার কাছে ইম্পর্টেন্ট, আর কেউ নয়। সোহাগ, দিস ইজ নট ডান। বাড়িতে কিন্তু সবাই তোর জন্য চিন্তা করবে, টেনশন করবে। বাড়িতে তো জানানো উচিত ছিল। বাড়ির লোকজন আমাকে নিয়ে টেনশন করবে? ওরা না অনেক আগেই আমাকে নিয়ে টেনশন করা ছেড়ে দিয়েছে। আমার বুড়ো ছেলে, মিতুল মা, ওরা ভাইকে নিয়েই ব্যস্ত। দেখ গে, এখনো ভাইয়ের ছবি বুকে আঁকড়ে রেখেই কাঁদছে।